শুভেচ্ছা, শুভ দুপুর, শুভ সময় সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ফ্রেশ প্রিমিয়ামটি তারকাকথনের আয়োজনে সরাসরি চ্যানেলের স্টুডিও থেকে। এবং আমি ভীষণ এক্সাইটেড আজকের আয়োজনে থাকতে পেরে সঞ্চালক হিসেবে, কারণ আজকের যিনি গেস্ট অফ অনার তিনি এই মুহূর্তে অনেক অনেক শ্রোতার খুব ভালোবাসার এবং কাছের একজন গায়ক বলতে পারে, তার গায়কের জন্যে। এবং ইট ইজ হিজ ভয়েস ইজ ভেরি ডিফারেন্ট, আই ডোন্ট নো ওয়াই, এটা তুমি বলতে পারবেন ভালো। এবং আজকে আমাদের অতিথি হচ্ছেন যিনি, তিনি হচ্ছেন এঞ্জেল নূর। বেশি আনুষ্ঠানিকতা করলাম না, কিন্তু আমরা সবাই জানি তার সম্পর্কে কম বেশি বা জানবো। এবং তার সঙ্গে তার ব্যান্ড মেম্বার্স যারা রয়েছেন, আমার ঠিক ডান দিকে আছেন আসিফ আহমেদ, কিবোর্ডিস্ট, এঞ্জেল নূর ব্যান্ড। এবং আমার ঠিক কোনাকুনি বসে আছেন এই ব্যান্ডেরই আরেকজন রমেশ রাশিদি দিগন্ত, হি ইজ দ্য গিটারিস্ট অফ দ্য ব্যান্ড। থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং টু দ্য শো আজকে। এবং থ্যাংক ইউ ভেরি মাচ এঞ্জেল নূর ফর বিং ইন ইন্ডাস্ট্রি ফার্স্ট অফ অল। থ্যাংক ইউ সো মাচ। কংগ্রাচুলেশনস, আপনি খুব রিসেন্টলি খুবই মানে সদ্যই আপনি একটি অ্যাওয়ার্ড পেয়েছেন 4 দিন আগে। জি, কেমন লাগছে আগে সেটা জিজ্ঞেস করি। এটা আসলে আমাকে জিজ্ঞেস না করে আসিফকে জিজ্ঞেস করলে বেটার হয়, কারণ আসিফকে জিজ্ঞেস করি। আসিফ কেমন লাগছে যদি বলেন। অবশ্যই ভালো লাগবে আমাদের কাছে, বাট এটার আসলে আমরা ওইভাবে চিন্তা করে তো গানটা তৈরি করিনি। তো বটেই। তো এঞ্জেলের আমার এই গানটা করা হয়েছিল আজ থেকে 1 বছর আগে। তখন আমরা জাস্ট আমাদের গান শোনাটা একটু ডিফারেন্ট ছিল, গতানুগতিক গান থেকে আমরা একটু ডিফারেন্ট গানগুলো চুজ করতাম শোনার জন্য। তো ওইভাবে আস্তে আস্তে আমাদের গান করা স্টার্ট হয়, নিজেরা নতুন কোনো কিছু ক্রিয়েটিভ বানানোর জন্য আমরা একটু অন্যরকম গান চিন্তা করতাম, যেটা গতানুগতিক মানুষ শুনছে না এখন। তো আমাদের গানগুলো একটু দেখবেন যে পুরনো একটা ব্যাপার, কনসিয়াসলি না বাট রুচি থেকে আসলে শোনা হতো। রুচি থেকে, এটা বলতে গেলে আমাদের রুচিটা আর কি ম্যাচ করতো ফার্স্ট থেকে। যখন আমরা 5-6 বছর আগে একসাথে গান করা স্টার্ট করি মিউজিক, তখন দেখা যায় যে আমাদের রুচিটা একই রকম হয়। সেক্ষেত্রে প্রেশারটা ওর কাছ থেকে আসছে। আচ্ছা, আমার ওই এফোর্টটা আসলে নাই যতটুকু এখন আপনারা যা দেখতেছেন, এই জন্য আমি কিছু বলতে পারি না যে আমার কেমন লাগছে। দ্য ক্রিয়েটর অলওয়েজ স্টেজ আইডল, এটা হচ্ছে বড় কথা। আচ্ছা, সামওয়ান হ্যাজ টু পুশ দ্যাট পারসন, রাইট? ঠিক আছে। এবং হচ্ছে যে ব্যান্ডের ব্যাপারটা এখন আমার কাছে উইয়ার্ডই লাগে, কারণ ব্যান্ড এখন আর আগের মতো আমরা দেখতে পাই না। যারা আসলে খুব লেজেন্ডারি ব্যান্ড ছিল বা যাদের নাম আমরা মুখে আনতে পারি সহজেই, এখন আসলে ব্যান্ড ফর্ম করা ইজ ভেরি টাফ। আমি আজকে পয়েন্ট ওনার কাছ থেকেই পেলাম, উনি বললেন যে আমরা যখন গান শুনতাম একই রকমের গান শুনতাম। কবে থেকে আসলে একসঙ্গে গান শোনার এই রুচির ব্যাপারটা জানতে পারলেন আসলে, বন্ধুত্বের জায়গাটা কিভাবে বা ব্যান্ড ফর্ম করবেন সেটা ভাবলেন কখন? সেটা আমরা আসলে যে 6 বছর আগে যখন লকডাউন হয় তার আগে থেকে আর কি স্টার্ট হয়। বেসিক্যালি লকডাউনের আগে আমাদের প্র্যাকটিসিংটা শুরু হয়েছে উইদাউট থিংকিং অ্যাবাউট এনিথিং। ওকে, গান করবে সেজন্য। ইভেন গানটাও যে আমরা রিলিজ দিছি, এটা ফিউচারে কি হবে না হবে এটা নিয়ে আমরা ভেবে এটাও কিন্তু প্ল্যান ছিল না যে ব্যান্ড হবে। আমরা ব্যান্ড মিউজিক করতেছি একসাথে রিলিজের পর, বিকজ আমাদের দেশে কিন্তু ব্যান্ড কালচারটা খুব স্ট্রং, স্পেসিফিক্যালি লাইভ কনসার্টের ক্ষেত্রে। সো ওটার জন্য আমরা পরে চিন্তা করলাম যে নামে ব্যান্ডটা জাস্ট দিয়ে দিই। মানে আমরা নাম দিইনি, মানুষই। আমি ওদেরকে প্রপোজ করছিলাম যে লেটস মানে একটা অন্য কোনো একটা নাম দেই যেটা কিনা আমার নামের সাথে জড়িত না, তাহলে এককেন্দ্রিক লাগে। তো পরে আসিফ আমাকে বলতেছিল যে নগর বাউল তো মানুষ কয়জন চিনে, আর জেমস আসতেছে এটা কয়জন চিনে। গুড পয়েন্ট। হ্যাঁ, তো ওদেরই প্রেশার ছিল যেটা তোমার নাম হয়ে গেছে এটাই থাক। কিন্তু আসলে আমার নামটা শুধু ওখানেই, নামেই, বাকি সব কিছু আসলে ওদের উপর নির্ভর করে, ওরাই আমাকে এই জায়গায় নিয়ে আসছে। সো আমি দুজনের কাছ থেকে যা আশা করছিলাম তাই শুনলাম। যাই হোক, আমি একটু গিটারিস্টের কাছে আসবো যে এই জায়গাটায় রমেশ আপনার জায়গাটা একটু জানতে চাই যে আপনার আসলে ইনভলভমেন্টটা কিভাবে আসলো আর কি। যখন শুনলাম দুজনের কথা, এখন আপনারটা শুনতে চাই। আমি আসলে অনেক পরে এসেছি, আমার হচ্ছে গত বছর শুরুর দিকে আর কি মানে পরিচয় ভাইয়ের সাথে। তো আমার একটা বসুন্ধরাতে একটা ছোট স্টুডিও ছিল, তো আমি ইনভাইট করি ভাইকে যে একদিন আসেন ভাই গান টান করি। তো এর মাধ্যমে সে আসে, আসার পরে আমরা ওই টুকটাক গান গেতে গেতে দেখা যায় গেল যে আমাদেরও মিউজিক টেস্ট কাইন্ড অফ সিমিলার। সো এরপরেই আসলে আমরা ডিসাইড করি। ইট ইজ ভেরি টাফ, কিন্তু তিনটা মানুষকে একটা আর এটা কিন্তু প্ল্যান্ড না, রাইট? আমাদের কারো কানেকশনটাই প্ল্যান্ড না। আর ওর সাথে যে আমার ও যে আমার ব্যান্ডে জয়েন করবে বা ওর সাথে যে আমার প্র্যাকটিস করা হবে, এগুলো কিন্তু আমাদের কোনো এফর্টটা দিতে হয় না গানের জন্য আসলে। মানে এমনি গান করতে করতে একটা শো যখন শো চলে আসছে তখন আমি লেটস ট্রাই তুই বাজায় দেখ। তো এখন এমন অবস্থা হয়েছে আসলে ওকে ছাড়া শো করতে পারতেছি না। সত্যি মানে এটা যার যার আন্ডারস্ট্যান্ডিং আর কি। আচ্ছা, আর কোনো মেম্বার তো নাই ব্যান্ডের এঞ্জেল নূরের, রাইট? আছে, আরো দুজন মেম্বার আছে, কিন্তু ওরা একটু ব্যস্ত আছে। তো ওকে, ওনাদের কথাটি শুনতে চাই আজকে, যেহেতু সুযোগ এসেছে। আমাদের কক্সবাজারের শো ছিল, সো ওরা খুবই টায়ার্ড হয়ে আছে। সো আর ওরা এখনো ওভাবে মানে ক্যামেরার সামনে আসতে চায় না। ও আই সি। এবং এই যে আপনি বলছিলেন যে
আপনার নামটি যে ব্যান্ডের যে নামটির নামকরণ করা হবে সেক্ষেত্রে কি কখনো শ্রোতারা বলেছেন কিছু যে নামটা আপনার নামে কেন রাখা হলো, জিজ্ঞেস করেছে কখনো, উত্তর দিতে হয়েছে? না, এটা কখনোই কেউ জিজ্ঞেস করেনি, কারণ আসলে মানে অ্যাকচুয়ালি আমরা সেটাই করছি যেটা কনভিনিয়েন্ট ছিল সিচুয়েশনের সাথে। এটা আমরা কোনো থিওরি আগে কে কি করছে ইউ হ্যাভেন্ট প্রপোজড এই জন্য জিজ্ঞেস করলাম যে মানে অন্য কোনো জনের কি করছে এটার কথা ভেবেও আমরা কোনোদিন কিছু করি না। আমাদের সাথে সিচুয়েশনে যা গেছে আমরা অলওয়েজ ওইটা করছি, মানে আর কিছু ভাবি নাই। সরি ফর দ্য স্ক্রুটিনি, আই এম জাস্ট আস্কিং আউট অফ কিউরিওসিটি। আমি একটু আবার ফেরত যে অ্যাওয়ার্ডের ক্ষেত্রে, অ্যাওয়ার্ডের কথাতে ভেবে নিশ্চয়ই গানটি করা হয়নি, গানটা অসাধারণ হয়েছে এবং এটি লিরিক্স কম্পোজিশন আপনিই করেছেন আমি যেটি জানতে পেরেছি। গান লেখালেখিটা কবে থেকে, একটু পিছনে যাই, আজকে চ্যানেলেতে প্রথম আপনার আমার সঙ্গে আজকে ইন্টারভিউ, যেহেতু ইন্টারভিউ বলবো না আড্ডা বলি, তো আমার জানতে চাও আপনার কাছে যে শুরুটা কিভাবে হয়েছিল এঞ্জেল নূরের গানের ক্ষেত্রে? শুধু এঞ্জেল নূরের শুরুটা হয়েছিল 2019 সালে। ওই বছর ও মনে হয় জয়েন করছে ভার্সিটিতে, জুনিয়র ইউনিভার্সিটি বন্ধু। আমি 17 ছিলাম, ও বয়সে আমার সাথে বড়। আচ্ছা, এই না বললো তো। আচ্ছা, এনিওয়ে, কিন্তু মানে উই আর ফ্রেন্ডস, মানে আমাদের মধ্যে ওর সাথে, ও আমার চাইতে ছোট 3-4 ব্যাচ, বাট স্টিল উই আর ফ্রেন্ডস। আমি ফ্রেন্ডসের উপরে আর কোনো আসলে সম্পর্ক থাকে না পৃথিবীতে। সো আপনি যদি ভালো ফ্রেন্ড না হতে পারেন তাহলে আসলে ওই ভদ্রতা, ওই রেসপেক্টেড চেক করে বলা যায় না। হ্যাঁ, নাম ধরে ডাকলেও যে ডিসরেসপেক্ট হবে, এটা আমাদের এখানে সোসাইটিতে একটু প্রচলিত। কিন্তু হ্যাঁ, সো শুরু হয়েছে আমার ক্লাসরুমে গান করেছিলাম, তো মানে গুনগুন করছিলাম। তো আমার একটা আপু আছে দেবশ্রী অন্তর রায় চৌধুরী, লাগে উড়া ধরা গানটার যে সিঙ্গার, ইউ সিং রিয়েলি ওয়েল, ক্যান আই রেকর্ড করে ওটা সোশ্যাল মিডিয়ায় দিছে, ফেসবুকে ওনার প্রোফাইল থেকে। তখন আমার পেজ টেজ কিছু নাই, অ্যান্ড ইট ওয়াজ হিট। এটা ফার্স্ট কন্টেন্ট ছিল যেটা ফেসবুকে গেছে। ওর সাথে আমার তখন একটু পরিচয়। ও আমাকে খুব ভাইয়া এটা গান করে দেখলেই, কারণ ও যে টাইপের বাজায় ও ওই টাইপের ভয়েস পেতো না। ওকে, আবার আমি যে টাইপের গাই ওই টাইপের ইনস্ট্রুমেন্ট আমার সাফি, ও আসার আগে সাফি ছিল, ও চলে গেছে, এরপর আমার গান টান বন্ধ হয়ে গেছিলো। কিন্তু পরে আসলে প্ল্যান করে আরেকজন পাঠিয়ে দিছে যে কিনা আসলে আমার জন্য পারফেক্ট ছিল। অ্যান্ড অবভিয়াসলি আসিফ আহমেদ ইজ এ ব্লেসিং ফর মি। আর গানটা লেখার কথা বলতেছেন, শুধু লিখছিলাম, আমি জানতাম না। হ্যাঁ, এটা রাতে 3টা বাজে আমি, মানে ওনার একটা ফেস যায়, মানে হঠাৎ করে যখন করা হয় তখন আসলে বোঝা যায় না সৃষ্টিটা হচ্ছে কি করে। আর আমি একটু একা থাকতে শুরু করছিলাম, তখন ওদের কারোর সাথে যোগাযোগ করতাম। একদিন একটা শোতে আমি ওকে বলছি, আসিফ একটা লেখা লিখছি, একটু দেখবি? তখন আমি বলছি ঠিক আছে, গিটারটা আমি তুই তো পিয়ানো বাজাস, গিটার কেন নিবি? বলে না, গিটার দরকার নেই। ও গিটার বাজায় না, বাট ও গিটার হাতে নিয়েছিল। অ্যান্ড ওই যদি আবার দেখা হয় তোমার, আমার ওই কোরাসটা গাইছিলাম, অ্যান্ড ও আমাকে বলছিল আপলোড দিয়ে দেখো। তো আপলোড দিছিলাম, তো রিলিজের প্ল্যান না, আপলোড দিছি ওইটা রাতেই। আসলে ইট ওয়াজ ক্রসড 1 মিলিয়ন ওই ছোট্ট ক্লিপটা। পরে আমি এডিট করে ওকে না বলে বসি, রিলিজিং এর 10th জানুয়ারি। তখনও কিন্তু পুরো গান রেডি না, কিছুই করিনি, মানে গানের লিরিক্স বাকিটুকু রেডি। এখন আমাকে বলছে তুমি 10 তারিখ কেন ডেট দিছো? মানে 29শে ডিসেম্বর গানটা আমি ক্লিপটা দিছি, আর আমি ডেট দিছি 10ই জানুয়ারি। আমি জানি না কেন দিছি, আমার মনে হয় এমনি দিছি, নাহলে গান রিলিজ দেওয়া হবে না কখনো। কারণ আমি 36-37টা গান অলরেডি আমার লেখা, কিন্তু কোনোদিন রিলিজ দিব কিনা ভাবিনি। তো যখন রিলিজ দিচ্ছি ইউটিউবে, তখন আই হ্যাড 2500 সাবস্ক্রাইবার অনলি। না অলরেডি নাকি দেওয়ার পরে? না, আগে থেকে আমি কভার করতাম তো। হ্যাঁ, দ্যাট আই নো। সো 2500 সাবস্ক্রাইবার, ওখান থেকে এখন উই ক্রসড 1 লাখ উইদিন আ ভেরি শর্ট। আচ্ছা, আরো অনেক প্রশ্ন আছে, তার আগে আমি একটু দর্শকদের বলতে চাই যে রিসেন্টলি যে অ্যাওয়ার্ডটি পেলেন, যে গানটির জন্য প্রথম আপনার যে গানটি, আমরা ডেইলি স্টোরিটি অ্যাওয়ার্ড দিয়েছি এটির জন্য, এবং খুব ভালোই দিয়েছে, কারণ এটি যোগ্যতা রাখে, এবং এই গানটি সবাই খুব ভালোবেসেছে। এবং এই গানটি তো মানে পুরো চেঞ্জ করে দিল রাতারাতি সব কিছু, রাতারাতিই বলবো। এই গানটি শুরুতে রাতারাতি বলতে হ্যাঁ চেঞ্জ করছে, কিন্তু এটা আরো বেশি ফ্লো পাইছে যখন আমাদের আইডল অরিজিৎ সিং উনি এই গানটা শেয়ার করছিল ওনার টুইটারে। এবং ইঞ্জিনিয়ার নিশ্চয়ই রিলেট করবেন যে প্রথম দিকে যখন সৃষ্টিগুলো হতে থাকে তখন আসলে পরে গিয়ে অনেক পরে গিয়ে নস্টালজিয়া। আমার মনে হয় সেই সময়টা না আসলে আমি জিজ্ঞেস করতে পারি যে শুরুর দিকে যেহেতু এই ভিডিওটা করলেন, হাউ মাচ এফর্ট ডিড ইউ পুট ইনটু দিস, বা দিয়েছিলেন কিনা, বা কি হয়েছিল, মজার কোনো স্মৃতি যদি আজকে বলেন সেই গানটি সম্পর্কে বানানোর সময়। এফোর্ট জিরো, এটা এফোর্ট দিয়ে বানাই, এটা মন থেকে আমার যতটুকু আসছে আমি এটা কাউন্ট করতে পারবো না যে আমি কতটুকু এফোর্ট। ভেন্যুটা কোথায় ছিল, এই যে বসে যেখানে? লোকেশনটা পুরোপুরি রাজশাহীতে ছিল, রাজশাহী আমার অনেক পছন্দের জায়গা। তাই আসিফের পছন্দের জায়গা। আপনার? আমার বাসায় মোটামুটি হচ্ছে আপনার বাসাই ওখানে। ওকে, সো রাজশাহী আমার পছন্দের জায়গা, আসিফের অনেক পছন্দের জায়গা, আর রাজশাহী অনেক সুন্দর, আমাকে অনেক টানে আর কি, সেই জন্য ওখানে করা আর কি। ওখানে ক্রিয়েশনগুলো কি ওখানে হয়েছে কোন টুকটাক বা এনিথিং? লিখছি আমি ওই এলাকাটা ভেবে, কারণ রাজশাহী আমার কাছে মনে হয় একটা প্রেমের শহর।
যেখানেই যাবেন দেখবেন It is. মানে পদ্মা পাড় সিল্ক সিটি বলে কি যাচ্ছে প্রেমের শহরে বললাম হ্যাঁ মানে ওখানে পদ্মা পাড়টারে দেখবেন যে প্রচুর প্রেম মানে প্রচুর কাপল সবাই খুবই এবং পরিষ্কার। দেখতে খুব পিওর প্রেম লাগে মানে থট অ্যাবাউট ইট, থ্যাংক ইউ ভেরি মাচ বলার জন্য। বলে ওরা কিন্তু আমরা ভাবি না কখনো, সত্যি রাতের বেলা রিক্সা দিয়ে ঘুরতেও কিন্তু অনেক চমৎকার লাগে সেখানে। এবং আমি একটু আরেকটু জানতে চাই, যারা বাকি মেম্বার যারা আছে আসতে পারলো তাদের কথা একটু জানতে চাই, কারা কারা আছে? আমার একজন গিটারিস্ট আছে, ও হচ্ছে আদিফ হাসান, আর একজন বেসিস্ট হচ্ছে অ্যাপোলো পারভিয়াস। ওকে, ওনারা কি একইভাবে আসলে কিভাবে হয়ে গেল? আমি আর আসিফই শুরুতে ছিলাম। ওকে, ব্যান্ড ফর্ম করছি, গানটা অনেক ফেমাস হয়ে গেছে, তখন আদিবও ছিল। কিন্তু ব্যান্ড ফর্ম করার পরে আমাদের মোটামুটি শোজ করা হয়তো আনপ্রফেশনালি, কিন্তু যখনই প্রফেশনালি যে ব্যাপারটা বেশি ভাস্ট হয়ে গেছে তখন আমরা ডিসাইড করছি আসলে উই হ্যাভ টু ফিক্স সামওয়ান, অ্যান্ড লাকিলি ওদেরকে ফিক্স করতে হয়েছে আমাদের, কারণ ওদের সাথেই আমাদের বন্ডিংটা হয়েছিল। জাস্ট বি লাইক দ্যাট, মানে ইটস আ কনসিয়াসলি করবেন না কখনো, তাহলে হয়ে যাবে। ইটস নট আওয়ার, ইটস নেচারস কল আসলে। এটা কোনো কিছুই ভাবা না আর কি। দিস ইজ দ্য থিং দ্যাট ইউ লাভ টু ডু আর কি, ইট বিকামস ক্রাফট। আচ্ছা, এবার একটু আসি, আপনি যখন কাভার করতেন সেখানে আপনি যে উনি বললেন যে আপনার গানগুলো একই রকম শুনতাম আমরা, সেই জায়গা থেকে একত্র হওয়া, কাভার কাদেরকে করতেন বা সেই সময় ঝোঁকটা কাদের বেশি উপর ছিল? আমি আসিফকে বলতাম। আচ্ছা, যখন বললাম আমার প্রথমে আমি একটা গান গাইছিলাম 19 সালের পর, আমি তখন পেজ খুলিনি, তো 20 সালে করোনার পরপর না আসিফ, তো করোনার পরপরে আমাকে একদিন কল দিছে, আমি বসুন্ধরা ব্যাক করছি যে একটু ভার্সিটি আসো। আমি ঠিক আছে ভার্সিটি আমার কাজ আছে, আসছি। ও দেখি গ্যালারির সামনে কিবোর্ড বাজাচ্ছে, ওর একটা ফ্রেন্ড ছিল, তো গেলাম, ও বলে একটা গান শুনছো পাসুরি? আমি শুনছি কিন্তু ভালো লাগে না। কোক স্টুডিও, হ্যাঁ কোক স্টুডিও পাকিস্তান, শুনছি কিন্তু ভালো লাগে না। একটু গাবা, আমার মনে হয় তোমার গলায় এটা ভালো যাবে, কারণ আগে আমরা এরকম করতাম, আমি আসিফ করতাম, আসিফ কোন গান ভালো যাবে আমার গলায়, বা যে এমন গান গাও যেগুলো সবাই শুনে না। হিস্ট্রি ইন দ্য মেকিং, কিন্তু ওই সময় বন্ধুটা বলেছে দেখি আসলে পুশ করা, রাইট? মানে এটা আসলে ওই সিনারিগুলো আমার চোখের সামনে তো ভাসতেছে, আমি ইমাজিন করতে পারতেছি, ওটা যদি আমি ফুটেজে দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতাম যে এটা আসলে কোনো সিনেমার চাইতে কম না। তো পাসুরি গাইছিলাম আমি লিরিক দেখে অ্যান্ড ইট ওয়াজ সিলেক্টেড অ্যাজ দ্য বেস্ট সাউথ এশিয়ান কাভার অফ পাসুরি। ওরা আমার সাথে যোগাযোগ করছিল সামহাউ, ওদের পেজ থেকেও শেয়ার পেজ থেকেও ওটা অনেক অ্যাপ্রিশিয়েট করেছিল। ইভেন এরপরে ও আমাকে সাজেস্ট করলো যে এত ভিউ হচ্ছে অন্যান্য পেজে, লেটস ওপেন আ পেজ। খুঁজলাম, প্রথমেই আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা গাইছি, এরপরে উপ গাইছি, এবং নতুন খোলা একটা পেজে আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা 3 মিলিয়ন ভিউ হয়ে গেছে 1 উইকে, উপতে 2 মিলিয়ন ভিউ হয়ে গেছে। ইভেন মেইন অরিজিনাল যেটা আমাদের এমনিতেই হয়ে গেছে, রাইট? মানে কোনো কিচ্ছু করা নাই, খোলা পেজ। আমার 4-5 দিনের মধ্যে আমাদের উই গট 50,000 প্লাস ফলোয়ার্স। পুরোটাই আসলে কন্টেন্টের দায়িত্ব ছিল এটা, কন্টেন্ট তো ছিলই না, মানে উই কল ইট কন্টেন্ট আর কি। হ্যাঁ, মানে অডিয়েন্স পিওভি থেকে এটা কন্টেন্ট, কিন্তু আমাদের কাছে আমরা খেলছি, আমরা ক্রাফটিং না, আমরা যেটা পছন্দ করি ওটা আমরা করতেছি, আমরা যা ইউজুয়ালি করি ওটা আমরা ভিডিওতে ধারণ করছি, দ্যাটস ইট। তো এরপরে লতা মঙ্গেশকর ম্যামের, সন্ধ্যা মুখোপাধ্যায়ের, ম্যামের, রবীন্দ্রনাথ ঠাকুরের পুরনো গান যেগুলো অনেক সুন্দর, কিন্তু নতুনদের মুখে কেউ শুনে নেয় বা কেউ গায় না। সো আমাদের চিন্তা ছিল যে আই বিলিভ যে সৃষ্টিকর্তা আমাকে গলা দিয়ে দিছে বলে আমি সিঙ্গার, নাহলে এটার জন্য আমার এক বিন্দু পরিমাণ এফোর্ট নাই, কিছুই নেই। গলাটা আসলে পর আমাকে গিফট করে দিছিল, আর লেখা টেখা এগুলো আমার মনে হয় গিফটই, কারণ আমি আসলে আমার ওই পরিশ্রম করতে হয় না কখনো। এই জন্য আমার মাঝে মধ্যে গিল্ট লাগে যে আমি আসলে যা পাচ্ছি এটা কি আসলে আমি পাওয়ার যোগ্য কিনা। না, এটা দিস ইজ হোয়াট মেক্স ইউ আর কি, দিস থট প্রসেস। আমার একটু ভয়ই লাগে যখন আপনারা আমাকে ডাকেন। খুব ভালো হচ্ছে। আমি একটু রবীন্দ্রনাথের কথা যেটা বললেন, কোন একটা গান কি দুলান কি শুনতে পারবো এই মুহূর্তে, কি যাবে সম্ভব? হ্যাঁ, আমারও পড়ানো যা চাই। স্কেলটা একটু কম। আচ্ছা না, বসে আছি হে, বসে আছি হে, কবে শুনিব তোমার বাণী, কবে বাহির হইব জগতে, মম হৃদয় ধন্য মানি, বসে আছি হে, কবে শুনিব তোমার বাণী। এরকম। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের গান পুরোপুরি গাইতে ভয় পাই কেন? কারণ আমি তো গান শিখে আসি নাই। যতটুকু আমি জানছি, আমি আর আসিফ সবসময় বলি আমার যে কত রবীন্দ্রনাথের গান গাইতে ইচ্ছা করে,
কিন্তু গাইতে একটু ভয় পাই, ওই যে গান তো শেখা না, আর রবীন্দ্রনাথের স্বরলিপি কি জানি আছে, আমি কিন্তু এগুলো বুঝি না কিছু, গ্রামারগুলো বুঝতে কিন্তু যতটুকুই গাই এক লাইন হলেও আমি একা যখন থাকি প্রচুর রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাই আমার মতো করে। আমার কাছে গান শুধুমাত্র আমার মনকে শান্তি দেওয়ার একটা পথ ছাড়া কিছু। নতুন যুগের ভোরের গানটা আপনার গলায় সাংঘাতিক লাগে আমার। ঠিক আছে, ওনার তো হাজার হাজার গান, অনেক গান আছে যেগুলো আমরা শুনিনি। হ্যাঁ, আমি চেষ্টা করবো এটা শুনতে, ভালো লাগবে এবং খুব এই সময় যত একটি গান শুনে না হয়তো খুব একটা আমি শুনি, আপনি শুনবেন। জি, আপনাকে রিকোয়েস্ট আমি করলাম। এবং আর কার কার গান ছোটবেলা থেকে শুনতে শুনতে বড় হয়েছেন দুজনকেই জিজ্ঞেস করি, বা এই মুহূর্তে বলবেন কিনা? ছোটবেলা থেকে শুনি। আচ্ছা, গানের সঙ্গে আপনার সম্পর্ক কবে থেকে হলো আসলে? ভার্সিটিতে ভর্তি হয়েছিলাম 17 সালে, একটা ক্লাবে জয়েন করছিলাম। 1.5 বছর পরে গিয়ে আমি তখন গান যে একটু মানে গান যে মানুষ ভালো গায় এটা আমার জানা ছিল, কিন্তু এভাবে ভালো গাইতে ছিল আপনি বুঝতে পারতেন যে? হ্যাঁ, কারণ আমি যখন 14 সালের দিকে প্রথম অরিজিৎ সিং এর একটা গান রিলিজ হয়েছিল, চাহু মেয়ান, একটা হিন্দি গান, খুব হিট ছিল। ওটা আমি একদিন গাওয়ার চেষ্টা করছি ব্যালকনির সিলিং এ গিয়ে, গ্রিলে উঠে, কারণ ওখানে ইকো হয়। ও আচ্ছা আচ্ছা, ওকে। হ্যাঁ, 2 লাইন গাইছিলাম, আমার একটা বাটন ফোন ছিল, ওটা দিয়ে রেকর্ড করে দেখছি যে কেমন, কারণ আমার মনে হচ্ছিল যে, আমি জানি না এটা একটু উইয়ার শোনাতে পারে, আমার মনে হচ্ছিল যে আমি একই রকম গাই, কোনো ডিফারেন্স নাই, স্পেসিফিক্যালি আতিফ আসলাম আর অরিজিৎ সিং এর। পরে এসে রেকর্ড করে আমি নিজেই শুনতাম, স্যার আমার তো মনে হয় যে ভালোই শোনায়, কিন্তু আমি কখনো বলতে পারিনি, কারণ আমার ফ্যামিলিতে দূর দূর পর্যন্ত কেউ মানে এই জিনিসটাকে নেয় না। আমার মা খুব ছোটবেলায় মারা গেছে, তো খুবই কনজারভেটিভ অ্যান্ড খুবই লিমিটেড একটা পরিবেশে আমি বড় হয়েছি। কিন্তু 14 সালের কথা এগুলো, চুপচাপ। আবার আমার গান শোনার অভ্যাস ওভাবে ছিল না। ওকে, শোনার অভ্যাস আমার সাউন্ড ফোবিয়া এখনো, দেখবেন গানগুলো খুব শান্ত, কারণ হচ্ছে বেশি জোরে বিট লাগলে আমি অ্যাংজাইটি হয়ে যায় আমার। ওকে, সো 17 সালে ভার্সিটি জয়েন করা, প্রথম 1.5 বছর সবার সাথে কোরাস গাইতাম, আমার সিনিয়ররা মনে করতো মানে আমি মাইক ধরে কাঁপতাম এভাবে। 1.5 বছর পরে গিয়ে 2 বছর পরে গিয়ে 19 সালে বললাম এই ভিডিওটা আপলোড হলো, ইট ওয়াজ হিট। পরের দিন দেখি ভার্সিটি যেতে যায় না, আমি তখন রাতেবেলা ফিল করি নাই, বুঝছো, যে পরের দিন ভার্সিটিতে গেলে আমার আসলে ওই যে 1 লাখ ভিউর এফেক্ট আমার উপর কেমন পড়বে ওটা আমি বুঝতাম না। কিন্তু আমি ভার্সিটিতে গিয়ে এটা আমার জন্য একটা প্যারা হয়ে গেছে। আমি একটু দিগন্তর কাছে একটু শুনতে চাই, দিগন্ত আসলে অনেকক্ষণ ধরে চুপ আছে। দিগন্ত তো আসলে গিটারটা বাজান, প্লাস উনি তো আরো কাজের সঙ্গে যুক্ত আছেন নিশ্চয়ই। আপনার যুক্ত হওয়াটা তাদের কাছ থেকে শুনলাম আসলে, আপনি কিভাবে যুক্ত না আপনারটা তো শুনলাম না। এবং রাজশাহী তাদের পছন্দের জায়গা, রাজশাহীতে আপনি থাকেন? রাজশাহীতে বেসিক্যালি থাকি না, মানে ওখানে আমি আমার বাসা উত্তরবঙ্গ, দিনাজপুর। ওকে, তো ফ্রিকুয়েন্টলি রাজশাহী আমার যাওয়া হয়, আমারও পছন্দের শহর, সুন্দর। রাজশাহী ইউনিভার্সিটিতেও যাওয়া হয়। আর মিউজিকের ব্যাপারটা হচ্ছে যে মানে আমরা সেম ওই ক্লাব, আচ্ছা, আমরা যে ইউনিভার্সিটি সেম ইউনিভার্সিটি ছিলাম, এন্ড ক্লাবে ছিলাম। আমি আসিফ ভাইকে দেখতাম, দেন ইঞ্জিল ভাইকে দেখতাম, কিন্তু ক্লাবে থাকতে আমি কিন্তু কখনো ক্লাবে থাকতে আমাদের কোনো কথা হয়নি। ওর নাম যে দিগন্ত, এটা ওই তো গিটারিস্টটা হলো শেষমেশ, মানে এটা কিভাবে হয়েছে আমি জানি না আসলে। মানে আমি এরপরে ক্লাব যখন ছেড়ে দেই শেষের দিকে, এরপরে বহুদিন পরে আর কি তার সাথে পরিচয় হয়েছে। আচ্ছা, তো আমাদের বেসিক্যালি পরিচয় হয়েছিল যে আমরা বাসা নিব একসাথে বসুন্ধরায়। ওকে, আচ্ছা আচ্ছা। তো ভাইও বাসা খুঁজতেছিল আর আমিও বাসা খুঁজতেছিলাম যে একটা বাসা নেই, দেন আমাদের পরিচয়। তো এরপর আমি নিয়ে নিছি, সে যে বাসায় ছিল ওখানেই ছিল। এরপর ওই তো এখন কি তিনজন একসঙ্গে থাকছেন কিনা? না না না, আচ্ছা, বলে ভালো, এটা তো সম্ভবই না, ও বিয়ে করে ফেলছে। আচ্ছা, কংগ্রাচুলেশনস। মিরপুরে থাকে। ওকে, দেন আই শুড আস্ক ওয়ান থিং অলসো, যে মানে মিউজিকের সঙ্গে তো কোনো কিছু কম্প্রোমাইজ চলে না আসলে। হাউ ডু ইউ ব্যালেন্স উইথ দিস লাইফ? লাইক ইউ হ্যাভ এনি আদার প্রফেশন আদার দ্যান দিস? আমি আপাতত মিউজিক কিচ্ছু না, রাইট? আমি মাঝখানে জব স্টার্ট করেছিলাম, পরে মনে হলো যে জবের কারণে মিউজিকের মানে করার পরিমাণটা, প্র্যাকটিস করার, মিউজিক তো আসলে ঘন ঘন একটা প্র্যাকটিসের ব্যাপার। খুব ডিভোটেড মনে হয়, সেই জন্যই বললাম যে প্রফেশনাল জায়গাতে আসলে খুব ঝামেলা হয়ে যাবে। এবং আরেকটা কথা আমি তো সবার হয়ে করতে চাই, যে যখন আপনারা শুরু করলেন সবারই তো একটা মানে ফাইন্যান্সিয়াল কিক লাগে, উইচ ইজ ভেরি মাচ প্র্যাকটিক্যাল। আপনার ক্ষেত্রে চিন্তাটা এসেছিল কিনা, সেটা কিভাবে ওভারকাম করেছিলেন সেই সময় অ্যাজ বিং দ্য ইন্ট্রোডাক্টরি ব্র্যান্ড? দেখেন, মিউজিশিয়ান হওয়াটাও আমার প্ল্যান ছিল না। ফিনান্সিয়াল ওই প্রবলেমটা, হ্যাঁ ওর ক্ষেত্রে, হ্যাঁ ও চাকরি জয়েন করে ফেলছিল, কিন্তু আমরা কখনো গান থেকে একেবারে ডিটাচ হইনি। সো আমরা কিন্তু আমাদের লাইফের অনেক কিছু স্যাক্রিফাইস করছি গানের জন্য, ডিরেক্টলি ইনডিরেক্টলি, জেনে না জেনে, এবং নেচার কিন্তু আমাদেরকে ওইটাই দিছে। সো ফিনান্সিয়াল ওই প্রবলেমের জায়গাটায় পড়ার চান্সই আসলে আমরা ন্যাচারালি পাইনি। কেন হবে মানে আমরা ওটা ভাবার সুযোগ পাইনি, টাকা আমাদের পিছনে ছিল সামহাউ। সবার ক্ষেত্রে, সবার জন্য কি এই সাজেশনটা থাকবে আপনার তরফ থেকে? না আসলে, আচ্ছা, আসলে এটা আপনি বুঝতে পারবেন, এটা হচ্ছে যে একটা ইনার কালচার, আর্ট কালচার, এগুলো আসলে আমার মনে হয় স্কিলের চাইতে বেশি এগুলো হচ্ছে ব্লেজিংস।
এটা হচ্ছে নেচারের ব্লেজিংস, এটা মানুষের ব্লেজিংস, পজিটিভ এনার্জিস আমার কাছে মনে হয়। কারণ দিস ওয়ার্ল্ড ইজ অল অ্যাবাউট এনার্জি। আপনাকে যখন আমি বলছি আসসালামু আলাইকুম কেমন আছেন, আমি তো মুখে একটা কথা বলছি, ইটস বেসিক্যালি আই এম গিভিং এন এনার্জি, পজিটিভ এনার্জি, যেটাতে সৃষ্টিকর্তা খুশি হয়। about it, the more everything becomes clear. আমি একটু প্রথম এনার্জির কথাটা একটু বলতে চাচ্ছি, যখন ব্যান্ড হিসেবে ফর্ম করলেন, ফার্স্ট কনসার্ট যখন করলেন, সেই কথাটা শুনতে চাইছি, কবে করলেন, কোথায় করলেন? হ্যাঁ, এটা খুবই ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যদি এবার রিলিজ দিয়েছিলাম আমি 2024-এর জানুয়ারি 10 তারিখ, 2023-এর জানুয়ারিতেও আমি রাজশাহীতে ছিলাম, 2023-এ রিলিজ দিয়েছিলাম যদি আবার 24-এ 2025-এর জানুয়ারিতে আমি প্রথম যদি আবার লাইভ গাইছি, তাও রাজশাহীতে। 31st ওখানেই করা হয় কিনা শুরুটা? না, জানুয়ারিতে আমরা 2বার গেছি রাজশাহীতে, মানে সামহাও রাজশাহী থেকে আমাকে শোর জন্য বেশি কল করছিল ওই টাইমে। আর মানে উইয়ার্ডলি আর কি রাজশাহী ইজ কানেক্টেড উইথ দ্য সং। খুব বেশি পছন্দ করেন মনে হচ্ছে। আর রাজশাহীর মানুষরাও ওনাকে অনেক পছন্দ। তাই হ্যাঁ, আর আমার ছোট চাচির বাড়িও রাজশাহী, উনি আমাকে অনেক আদর করে সবচেয়ে বেশি। তো আর রাজশাহীতে যেহেতু গানটা শুট করছি, সো ওনাদের একটা আবেগ আছে, ওনাদের ভালোবাসা। রাজশাহীবাসীদেরকে আবার মনে করতে চাই যে এটা কিন্তু সবসময় স্পেশালি থেকে যাবে তাহলে রাজশাহী শহরটা কোনোভাবে আসলে এটা খুব কানেক্ট। আমার মনে হয় আপনার অনেক ক্রিয়েশন, অনেক কিছু কানেক্ট করে। একটা মজার ব্যাপার হচ্ছে আমরা এই শুটটা করার পর 2-3 মাস পরে প্রীতম ভাইয়ের একটা, প্রীতম হাসানের আর ওর নাম কি ভুলে গেছি, তাসনিয়া ফারিন, ওনাদের একটা খুব হিট গান, ওটার মুভি, ওটা রাজশাহীতে শুট হয়েছিল আমাদের শুটের পরপর। এবং ওই শুট থেকে এরপর থেকে যত মুভি, যত ওয়েব সিরিজ হিট রিলিজ হয়েছে, উৎসব থেকে শুরু করে সবগুলোতে যদি আবার কানেক্টেড ছিল। গ্রিনারি নাকি ওখানে মনে হয় বেশি? হ্যাঁ, সবগুলোতে মানুষ আপলোড দিছে এই গানটা অ্যাড করে করে, মানে যাই রিলিজ হয় সবখানে যদি আবার মানে আপনার গান ভালো লেগেছে সেখানে। হ্যাঁ, ওটা তিল নিয়ে একটা কথা বলি, তিল তো ছুটে যাবে একদম। তিলের ব্যাপারটা কিভাবে আসলো আর কি, কিভাবে ফর্ম করলো তিল, মানে একদম গান আপলোড দেওয়া পর্যন্ত? আমি এবার একটু পাশের জনকে জিজ্ঞেস করি, কারণ উনি তো আসলে এফোর্টটা দেন না। ডু ইউ গাইস ইভেন লাইক গিভ দ্যাট এফোর্ট মানে কনসিয়াসলি? বিকজ আমার কাছে মনে হয় স্ট্র্যাটেজিক্যালি আপনি একটু এখানে আপনার ইনপুট থাকে। হি ইজ দ্য মেইন লিডার, রাইট? আমি লিডিং প্রসেস আমার নাই। আসিফ কিছু জিজ্ঞেস করতে চাই। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে উনি যখন ওনার ব্যাপারটা হচ্ছে এরকম যে হঠাৎ করে রাত 3টা বাজে একটা ভয়েস নোট চলে আসে যে আচ্ছা এরকম করে কি একটা, কোনো লিরিক্স নাই, কিছু নাই, জাস্ট এরকম। তারপর আমি ওইটাতে বলি ভেটো দেই, অথবা বলি যে না গো উইথ ইট। আচ্ছা, তো সে তারপরে ওটার উপর একটা লিরিক্স নিয়ে চলে আসে স্টুডিওতে। তো আগে তো স্টুডিও ছিল না, জাস্ট বেডরুমের মধ্যে যেভাবে আমরা করতাম, যদি কিন্তু বেডরুমে যদি আবার ওইভাবেই করা, একদম আনপ্রফেশনাল, নো ট্রিটেড রুম, নাথিং, মানে ওইভাবে জাস্ট আমরা কোনো খরচ ছাড়া আমরা যেভাবে নিজেরা যতটুকু পারি ওটা দিয়ে করলাম। তো তিলের ব্যাপারটা শুনে আমার কাছে মনে হলো যে আচ্ছা যদি আবার পরে টোটালি আরেকটা ডিফারেন্স হয়, মানে মানুষ যদি আবার পর যেটা হয়েছিল যে সবাই তার কাছে এক্সপেক্ট করতেছে যে আচ্ছা আরেকটা গান যদি আবারের মতো, যদি আবারের মতো, যদি এই গানটা হয় না, কি হয় এখন ওইটা তো হয় না। না, প্রত্যেকটা ব্যান্ডের কিন্তু একটা কমন স্টাইল অফ সিঙ্গিং। আমি আমরা ও তিল শোনার পরে বলছে এটা যদি আবারের মতো না, এন্ড দিস ইজ দ্য সং। শেষ পর্যায়ে চলে এসেছি আমরা, আড্ডাটা নিশ্চয়ই আরেকদিন অবশ্যই করব, আমরা ওয়ার্ম আপ করেছি, বাট নেক্সট কি এই ধরনের ধারায় থাকবেন কিনা বা চেঞ্জ করবেন কিনা জানি না। ওকে, রাইট, জানি না বলছেন। প্রিয় দর্শক, আজকে আড্ডা এই পর্যন্তই ছিল আমাদের এই প্রিয় মানুষটির, এবং প্রিয় মানুষের কণ্ঠে গান শুনতে যদি বিদায় নিব, আপনাদের কাছে বিদায় নিচ্ছি, শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন। কোন গানটা শুনছি? তিল শুনি। মধ্যরাত বজ্রপাত নাকি শীতের কুয়াশায়, কল্পনায় কোনো শখ বোনায় ভাবছো কি আমায়, রাতে জাগা যত গল্প গান মনে পড়ছে সহসায়, তোর মায়া করে গেলা পেয়ারা ডাকছে কি আমায়, জড়ানো
স্তব্ধতায় মান ভাঙানো মুগ্ধতায় আকাশ হলো নীল। সামলে রেখো আমার শখে তোমার গলার তিল। ও সামলে রেখো আমার শখে তোমার গলার তিল। গল্পটা আজ খুব পুরনো, বদলে যাওয়া দিন ভাবতে গিয়েও বুক কেঁপে যায়। হচ্ছে যে মলিন, জেগে আছে পূর্ণিমা চাঁদ খুঁজবো বলে তোমায়। যদি খুঁজে নাই বা পাই তো কার কি আসে যায়। যদি খুঁজে নাই বা পাই তো কার কি আসে যায়। যদি খুঁজে নাই বা পাই তো কার কি আসে যায়। মধ্যরাত বজ্রপাত নাকি শীতের কুয়াশায়। থ্যাংক ইউ।